আজকে এই টেবিল সাইনটার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে আমি উড সাইনটা নিয়ে নিয়েছি এবং উড সাইনের উপরে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে এবং স্প্রেড করেছি একটা ব্রাশের সাহায্যে। তো জেসো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হবে। জেসো অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা ব্রাশ ব্যবহার করতে হবে, যেই ব্রাশটা খুব একটা সফট না, একটু হার্ড ব্রাশ ব্যবহার করতে হবে। এতে কি হবে, জেসোর যে স্ট্রোকটা, ব্রাশের যে স্ট্রোকটা, এটা খুব ভালোভাবে বোঝা যাবে না এবং দেখতে অনেকটা মসৃণ হবে। তো জেসো শুকিয়ে যাওয়ার পরে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যাক্রিলিক কালার। দেন এটাকে শুকাতে দিয়েছি এবং শুকানোর মাঝখানে আমি এখানে ক্লের কিছু কাজ করব, তার জন্য আমি ক্লেটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এখানে যে ক্লেটা ব্যবহার করছি সেই ক্লেটা স্টোন ক্লে। আমি লন্ডনে পড়াকালীন সময়ে আর্ট নিয়ে বিভিন্ন কোর্স বা কিছুটা পড়াশোনা করার কারণে এতটুকু জেনেছি যে এদেশে উডের ওপরে বা হার্ডবোর্ডের উপরে কাজ করার ক্ষেত্রে, প্রফেশনাল ওয়েতে কাজ করার ক্ষেত্রে সবসময়ই এই স্টোন ক্লেটা ব্যবহার করা হয়। তার কারণটা হচ্ছে, আপনারা চাইলে এয়ার ড্রাই ক্লেও ব্যবহার করতে পারেন, কিন্তু এদেশে প্রফেশনাল ওয়েতে এয়ার ড্রাই ক্লেটা ব্যবহার করতে এই জন্য মানা করে। তার প্রধান কারণটা হচ্ছে যে আসলে উডটা তো একটু হার্ড এবং পানিটা খুব দ্রুত সোক করে। সো আপনারা যখন এয়ার ড্রাই ক্লেটা ব্যবহার করবেন তখন কিন্তু এয়ার ড্রাই ক্লেয়ারের যে ময়েশ্চারটা থাকে সে ময়েশ্চারটা অনেক দ্রুত সোক করে নেয় উড, এবং তার ক্ষেত্রে তার সাইড ইফেক্ট হিসেবে দেখা যায় কি, যে এয়ার ড্রাই ক্লেটা একটু ফাটা ফাটা হয়ে যায়, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। আই মিন কেমন এক ক্র্যাক ক্র্যাক হয়ে যায়, এই জন্য দেখতে খুব একটা ভালো লাগে না। যার জন্য এরা পরামর্শ দেয়, যখন প্রফেশনাল ওয়েতে তুমি কাজ করবা, বা আমাদেরকে বলেছে যে তোমরা যখন কাজ করবা তখন সবসময় ট্রাই করবা যে স্টোন ক্লেটা ব্যবহার করতে। এবং আমি ব্যবহার করেও অনেক মানে কি বলবো, একটা খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি বা রিভিউ ভালো পেয়েছি, যার কারণে আমি এখন উডের কাজ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমি স্টোন ক্লেটা ব্যবহার করি। তো আমি একের পর এক প্যাটেলস বসিয়ে নিলাম। আপনারা যে আইকা বলতে পারেন বা হোয়াইট গ্লু বলতে পারেন, সেই গ্লুর সাহায্যে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে প্রথমে কিন্তু আমি আলাদা আলাদা করে পাপড়ি বা প্যাটেলস তৈরি করে নিয়েছিলাম, দেন একটার পর একটা বসিয়ে দিয়েছি। তো এইখানে খেয়াল করলে একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে আমি যে ক্লেটা ব্যবহার করছি এই ক্লেটা এত দ্রুত শুকায় যায় যে আমি কাজ করার মাঝখানেই দেখতে পাচ্ছেন যে প্যাটেলসের সাইড দিয়ে ড্রাই হওয়া স্টার্ট করেছে, এবং ড্রাই হওয়ার পরে একদম সিমেন্টের মতো দেখা যায়। আপনারা যদি আমার হাতটা খেয়াল করে দেখেন, সিমেন্ট ধরলে বা নাড়লে যেরকমটা হয়ে যায় ওই রকমটাই হয়ে যায়। সো এবং এটা শুকাতেও অনেক কম সময় নেয়। যদি খুবই ছোট কাজ থাকে আপনারা মানে 45 মিনিটসের মধ্যে এটা শুকিয়ে যাবে। অ্যান্ড এয়ার ড্রাই ক্লে ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে মিনিমাম 24 ঘন্টা তো শুকাতে দিতেই হয়। অনেক বড় কাজ বা অনেক মোটা কাজ হলে সেক্ষেত্রে দেখা যায় 2 দিন 3 দিন লেগে যায়। যার কারণে দেখা যায় এয়ার ড্রাই ক্লেটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করি না, খুবই ক্ষেত্র বিশেষে আমরা ব্যবহার করি। যেরকম ক্যানভাসের ওপরে 3D পেন্টিংয়ের জন্য ব্যবহার করতে পারি, আরও বিভিন্ন ক্ষেত্র বিশেষে আমরা ব্যবহার করতে পারি। আবার অনেক সময় ক্ষেত্র বিশেষে আমরা পলিমার যে ক্লেটা রয়েছে সেটাও ব্যবহার করে থাকি। সো সব কিছুই আসলে মানে পরিস্থিতির ডিমান্ডের উপর ডিপেন্ড করে। সো এখন আমি একের পর এক আমি যে এই ডিজাইনটা চিন্তা করে রেখেছিলাম সেই ডিজাইন অনুযায়ী আমি ক্লে বসিয়ে নিলাম, এবং ক্লে সব কিছু বসিয়ে নেওয়ার পরে খুবই সিম্পল একটা ডিজাইন করেছি। মানে এটা যে কেউ পারবে, খুবই সিম্পল। বাট পরে যখন কালার করবেন বা কালারের যে ডিটেলসের কাজগুলো করবেন তখন এই ছোট্ট জিনিসটাই এত অসাধারণ হয়ে যাবে যেটা চিন্তার বাহিরে। তো এখন আমি হচ্ছে এইটার উপরে পানি দিয়ে একটু মসৃণ করে নিচ্ছি, কারণ মসৃণ না করে নিলে দেখা যাবে যে পরে যখন শুকিয়ে যাবে ওই সেম ক্র্যাক হয়ে যেতে পারে। জাস্ট এই কারণেই আমি একটু ভালোভাবে শুকিয়ে নিচ্ছিলাম, মসৃণ করে নিচ্ছিলাম বা ব্লেন্ড করে নিচ্ছিলাম। দেন আমি হচ্ছে এই যে প্যাটেলসগুলোর মাঝখানে একটা সুন্দর করে একটা স্ট্রোক দিয়ে নিচ্ছিলাম, যাতে
এইটা বোঝার জন্য যে পাপড়িগুলো ভাঁজ হয়ে আছে বা একটু দেখার সৌন্দর্যে আমি এটা করে নিচ্ছিলাম। এবং আমি যেইটা দিয়ে কাজ করেছি, যেই টুলসগুলো দিয়ে, সেটাকে বাংলাদেশে ফন্ডেন্ট টুলসও বলে থাকে বা ক্লে টুলস বলে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এইটাকে ডেকে থাকে। অ্যান্ড আমি এখানে যেই পাতাগুলো দিয়েছি ফুলের, সে পাতাগুলো একদম খুবই যে একদম প্রফেশনালভাবে সেভাবে আমি দিইনি, খুবই ছোট্টখাট্টো করে কাজটা করেছি। এবং কারণ আমি জানি যে আমি যখন রং করব তখন এটাকে দেখতে কিভাবে, কোন দিকে কেমনভাবে কাজ করলে এটা দেখতে সুন্দর হয়ে যাবে। তো যে কোনো কাজ করার আগেই, আমি এর আগেও বলেছি আবার বলছি, যে কোনো কাজ করার আগেই আগে একটা রাফ করে নেবেন খাতাতে বা যেখানেই আপনাদের ইচ্ছা হয় সেখানে একটা রাফ করে নেবেন, কালারিংগুলো চুজ করে নেবেন। তাহলে কি হবে যে আপনার সময়টা কম লাগবে এবং রঙও অপচয় কম হবে। দেখতেই পাচ্ছেন শুকিয়ে যাওয়ার পরে একদম সিমেন্টের মতো হয়ে গেছে দেখতে। তো শুকানোর পরে এটা ওই যে 45 মিনিটসের মতো লেগেছে শুকাইতে। শুকানোর পরে আমি এখানে হলো জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো কেন অ্যাপ্লাই করা হয় আমার মনে হয় কম বেশি এখন সবাই জানে, সো আমি এটা নিয়ে আর ডিটেলসে কিছু বলছি না। বাট জেসো অ্যাপ্লাই করে এখানে কিন্তু আমি 2 কোট জেসো অ্যাপ্লাই করেছি। ওই যে বললাম সিমেন্টের মতো হয়ে যায়, যার কারণে খুবই দ্রুত জেসোটা সোক করে ফেলে এবং 2 কোট দেওয়ার পরে দেখতে অনেকটা এরকম হয়ে যাচ্ছে। এটা যখন আমি দিয়েছি, এটা সেকেন্ড কোট এবং আশেপাশে লেগে গেছে, সো এটা নিয়ে ওয়ারি করার কোনো ব্যাপার নেই, এটাকে পরে আমি ফিক্সড করে নিব। তো এটা এখন শুকাতে দিব, শুকাতে দেওয়ার পরে যখন আমি কালার করব তখন আবার ফিরে আসছি। তো এখন আমি একের পর এক যে প্যাটেলসগুলো রয়েছে সেগুলোতে কালার করে নিব। আমার কাছে কালার করার ক্ষেত্রে কিছু টেকনিক আমি মানে অ্যাপ্লাই করি, সেটার ব্যাপারটাও আপনাদেরকে বলে দিই। আমি যখনই যে কাজটা করি, দেখা যাচ্ছে এখানে ইয়েলো কালার নিয়ে আমি কাজটা করছি, তো ইয়েলো কালার দিয়ে যখন আমি করব, আমি আগে সবগুলোতে যে জায়গায় জায়গায় আমার ইয়েলো প্রয়োজন বা আমি চিন্তা করেছি সেই সব জায়গাগুলোতে ইয়েলো করে নিব। আমি কখনোই এভাবে কাজ করি না যে একটাতে একটা যে কাজ সম্পূর্ণ ফিল আপ করে নিয়ে দেন আর একটা কাজ, যখন আপনি এটা ইয়েলো কালার করছেন দেন আর একটা ইয়েলো কালার যখন করতে যাবেন তখন কি হবে, এটা ড্রাই হয়ে যাবে। তো একটা ড্রাই হওয়ার পরে আর একটা কালার অ্যাপ্লাই করলে কি হয়, যে কালারগুলো সুন্দরভাবে বসেও এবং দেখতেও সুন্দর হয় এবং কালারগুলো আপনার অপচয়ও হচ্ছে না। দেখা যাচ্ছে যে একটা কালার দিয়ে আপনি একটা ফ্লাওয়ারে ইয়েলো কালার করলেন, দেন আবার ব্রাশটা ওয়াশ করলেন, দেন আবার ওইটা ডিটেলিংয়ের জন্য আর একটা কালার নিলেন। এতে কি হবে যে আপনার কালারটাও অপচয় হচ্ছে এবং একটা কালারের উপর আর একটা কালার অ্যাপ্লাই করার জন্য এনাফ টাইমও পাচ্ছেন না। তো আমি সবসময়ই বলবো যে আগে যে কাজটা সেগুলো করে নেবেন, ইয়েলো কালারের কাজ ইয়েলো কালার দিয়ে করে নেবেন, দেন ডিটেলিংয়ের জন্য তখন সবগুলো একসাথে ডিটেলিং করবেন। সো এইটার ক্ষেত্রে কি হবে, আপনাদের কাজের অনেক মানে সৌন্দর্যটা সুন্দরভাবে প্রকাশ পাবে এবং একটা রং থেকে আর একটা কালার আলাদা করতে পারবেন বা ব্লেন্ডিংও সুন্দরভাবে হবে। তো এখন আমি যে অরেঞ্জ কালার, সেটা আমি একটা একটা করে স্ট্রোক দিয়ে নিয়েছি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। স্ট্রোক দেওয়ার পরে এখন আমি সুন্দরভাবে ব্লেন্ডিং করে দিচ্ছি। ব্লেন্ডিং করার পরে এই ডিটেলিংয়ের কাজগুলো ছোট ছোট ডিটেলিং করার কারণে আপনার একটা খুবই সাধারণ একটা কোনো কাজ মানে অসাধারণ হয়ে ওঠে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি খুবই একটা একটা করে স্ট্রোক নিয়েছি, নিয়ে ওইটাকেই জাস্ট স্প্রেড করে দিয়েছি এবং কলিটাকেও আমি এভাবেই করে নিয়েছি। নিয়ে আমি কলিটাতে একটু বেশি অরেঞ্জ দিচ্ছি, কারণ যখন ফুলটা ফুটে যাবে তখন ফুললি ইয়েলো হয়ে যাবে, বাট যতক্ষণ ফুটছে না ততক্ষণ একটু অরেঞ্জ অরেঞ্জ থেকে যাবে। তো এখন আমি যে গ্রিন কালার লিভগুলো, সেই গ্রিন কালার করে নিচ্ছি এবং কলির কাছে যে একটা ছোট্ট লিভ দিয়েছি সেটাকে একদম আমি কচি কলা পাতা কালার করে নিব, বা আপনারা বলতে পারেন প্যারেট গ্রিন কালার করে নিব, কারণ যেই পাতাটা মাত্র হচ্ছে সেই পাতাটা একটু একটু ইয়েলিশ গ্রিন বা কচি কলা পাতা বা প্যারেট গ্রিন কালার থাকে, দ্যাটস আমি ওই কালারটা করে নিয়েছি। এবং দেন এখন আমি যে ডালপালাগুলো দিয়েছি সেগুলোতে আমি এখানে একটা কি বলবো, মানে একদম যে পোয়ালের কালার যেটাকে বলে বা একদম যে ঘাস মরে গেলে যে একটা কালার হয়, আমি আসলে এই কালারটাকে কিভাবে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না। আমি ওই কালারটা এখানে 3-4টা কালার মিক্স করে এই কালারটা তৈরি করে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে নিয়েছি এবং যে ফ্লাওয়ারের মাঝখানের যে অংশটা সেটাকে আমি গোল্ডেন কালার দিয়েছি। তার কারণটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই গোল্ডেন কালার দেওয়ার কারণে এখানে যখন লাইটটা পড়বে তখন আপনার ফুলের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটাতে সুন্দর
সুন্দরভাবে একটা রিফ্লেক্ট করবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। সো এই যে ছোট ছোট জিনিসগুলো যখন আপনি খেয়াল করবেন তখনই আপনার কাজ অনেক সুন্দর হয়ে উঠবে। তো আমার যখন ফ্লাওয়ারের রঙগুলো শুকিয়ে গিয়েছে তখন আপনারা খেয়াল করলে দেখবেন যে চারিপাশে যে সাদা সাদা হয়েছিল সেগুলোকে আমি ব্ল্যাক করে নিয়েছি এবং এখানে একটা সুন্দর করে নোট লিখব। নোটটা এরকম হবে যে গুড ভাইবস অনলি। সো এই লেখাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এখানে লিখে নিয়েছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে আমি স্কেচ করে নিয়েছি, দেন এখানে আমি ব্যবহার করেছি পস্কা যে মার্কার রয়েছে অ্যাক্রেলিক, এটা কিন্তু ওয়াটার বেসড। সো এখানে আমি এটা ব্যবহার করেছি। আমি এর আগে অ্যাক্রেলিক কালার যে দুই ধরনের হয়, ওয়াটার অয়েল বেসড, এটা নিয়ে আমার আগের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আমি কাচের ক্ষেত্রে সবসময় অয়েল কালারটা রেফার করব। আর যখন উডের উপরে কাজ করবেন বা যেখানে ধরেন আপনার উঠে যাওয়ার চিন্তা থাকবে না, সেখানে আপনি এই অ্যাক্রেলিক কালার অয়েলটা ব্যবহার করতে পারেন, অ্যাক্রেলিক পেনটা। তো এখানে আমি আমার যে নোটটা সেটা আমি লিখে নিচ্ছি, খুবই আলতো হাতে লিখে নিচ্ছি। আর পস্কার এই কালারগুলো বাংলাদেশে একদমই অ্যাভেলেবেল না। সো আমি বলবো যে এটার ক্ষেত্রে আপনারা চাইলে এখানে অ্যাক্রেলিক কালার যে রঙগুলো থাকে সেগুলো দিয়েও লিখে নিতে পারেন, বাট যেহেতু আমার কাছে পেন আছে সো আমি পেন দিয়ে লিখে নিয়েছি। কারণ লেখা টিখার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পেন দিয়ে লিখলে সেটা অনেক ইজিয়ার হয়ে যায়। সো আমি এখানে একটু ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি, কোথাও মোটা কোথাও একটু গাঢ় করে নিচ্ছি। করার পরে আমি এর মাঝখানে একটা সুন্দর করে যে সিলভার একটা কালার আমি সেটা দিয়ে নিব, শুধু এই কারণে যে ওখানে যখন লাইটিং পড়বে তখন ওই লেখাগুলোকে না অনেক হাইলাইট দেখাবে, এই জন্য। তো আশা করি আপনাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এ ধরনের আর কোনো আর্ট রিলেটেড কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমার পেজেও নক দিতে পারেন। পেজ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড যে কোনো ধরনের আর্ট রিলেটেড কোশ্চেন আমাকে নির্দ্বিধায় করতে পারেন, আমি ট্রাই করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো আর যারা যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো লাইক ফলো করতে, আর যারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিতে।